চলমান বন্যায় 11 জেলায় বানভাসী 50 লাখ মানুষ, এখন পর্যন্ত 18 জনের মৃত্যু। ধীরে ধীরে কমছে পানি। কাঁচা পাকা সমস্ত বাড়ির পানির নিচে আছে। আমার ঘরে বাতি চাইলো নাই, কিচ্ছু নেই। নোয়াখালীতে খুলে দেওয়া হলো সুইচ গেটের 23 রেগুলেটর। ভাটিতে নামছে বানের জল। বন্যা কবলিতদের টিকে থাকার লড়াই। প্রত্যেকটা লোকের অসুখ বিসুখ নানা রকম অবস্থা দেখা দিচ্ছে। খুব অসুবিধার ভিতরে আছে, খাওয়া দাওয়া যা আছে রান্না বান্নার কষ্ট। ঘরে করলাইয়া মাটির ঘর সব বেড়া টেরা সব দিছে গা। আলোচিত বিচারপতি মানিককে কারাগারে পাঠালেন সিলেটের আদালত। দেখানো হয় 54 ধারায় গ্রেফতার, ধরা পড়েন কানাইঘাট সীমান্তে। এখনও স্থবির ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। আটকা পড়া পণ্যবাহী ট্রাকের মালামালে পচন, সবজি সংকটে বাজার। পানির কারণে মানুষ গতেন বাড়িতে পারতেছে না, তরকারি বেগে নষ্ট হয়ে যেতেছে। কোনো বাজার সবজি আসতেছে না, পাবলিকও আসতেছে না, মাল হসে যেতেছে। বিরতিহীন সংবাদ সারা দেশে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। ক্লিক সিলিং ফ্যান, বিভিন্ন মডেলের কত ডিজাইন। ওয়াও, ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। চলমান বন্যায় এখন পর্যন্ত 18 জনের মৃত্যু হয়েছে। 11 জুলাই প্রায় অর্ধ কোটি মানুষ আক্রান্ত। দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। বন্যায় এখনও 9.5 লাখ পরিবার পানিবন্দী। দুর্গত এলাকাগুলোয় 3,500-এর বেশি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, যেখানে 2,85,000-এর মতো মানুষ আশ্রয় নিয়েছেন। বিপুল সংখ্যক গবাদি পশুও রাখা হয়েছে। বন্যা কবলিত জেলাগুলোয় 3,52,00,000 নগদ টাকা দেওয়া হয়েছে। বিতরণ করা হয়েছে 20,150 মেট্রিক টন চাল, 15,000 প্যাকেট শুকনো খাবার। তাছাড়া শিশু খাদ্য এবং গবাদি পশুর খাদ্য বাবদ 70 লাখ টাকাও দেওয়া হয়েছে। দুর্গত জেলাগুলোতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, স্থানীয় জনসাধারণ, সব বাহিনী, ফায়ার সার্ভিস এবং অন্যান্য সংস্থাও সমন্বিতভাবে কাজ করছে। এদিকে পূর্বাঞ্চলের সবগুলো পয়েন্টে নদীর পানি হ্রাস পেয়েছে। 24 ঘন্টায় বন্যা পূর্বাভাসের উন্নতি হবে বলেই জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আর আবহাওয়ার ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির সম্ভাবনা নেই। আগামী 24 ঘন্টায়ও আবহাওয়ার পূর্বাভাস ইঙ্গিত দিচ্ছে যে দেশের উজানে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কম থাকতে পারে। তবে এর ফলে আশা করা যাচ্ছে যে আগামী 24 ঘন্টা পর্যন্ত বর্তমানে যে আমাদের দেশের পূর্বাঞ্চলীয় বিভিন্ন জেলার যে নদ নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে সেটি অব্যাহত থাকতে পারে এবং এর ফলে আগামী 24 ঘন্টা পর্যন্ত বন্যা পরিস্থিতির উন্নতির ধারা অব্যাহত থাকতে পারে। যেসব অঞ্চলে ভারী বৃষ্টিপাত জনিত কারণে বন্যা হয়েছিল সেসব জায়গায় আসলে বৃষ্টিপাতটা বেশ কমে গিয়েছে এবং আগামী 2-1 দিন এই বৃষ্টিপাতটা কমই থাকবে। বন্যা পরিস্থিতি সামাল দিতে নোয়াখালীর মুসাপুর ক্লোজারের 23টি গেট খুলে দেওয়া হয়েছে। প্রবল বেগে পানি নামছে ভাটির দিকে। তবে এখনও বন্যার ভয়ালো রূপের শিকার কয়েকটি জেলার মানুষ, আর পানিবন্দী লাখ লাখ বানভাসী। নোয়াখালীর বেগমগঞ্জে পানিতে ডুবে এক স্কুল ছাত্র মারা গেছে। নোয়াখালীর মুসাপুর স্লুইস গেট খুলে দেওয়া হয়েছে 23টি রেগুলেটর। সেকেন্ডে 756 ঘনমিটারের বেশি পানি নামছে ভাটির দিকে। কয়েকদিন ছিল পূর্ণিমার জোয়ারের প্রভাব। স্লুইস গেট দিয়ে সাগরে নামতে পারেনি বন্যার পানি, সেটা এখন কেটে গেছে, তাই খুলে দেওয়া হয়েছে গেট। দ্রুতই জলমগ্ন এলাকার পরিস্থিতির উন্নতির আশা সংশ্লিষ্টদের। বন্যার কারণে 23টা গেট সম্পূর্ণরূপে খুলে দেওয়া হয়েছে। এখন ভাটা চলতেছে, ভাটার মধ্যে উজানের পানি খুব ক্ষিপ্র গতিতে বের হচ্ছে। জোয়ারের উচ্চতা আরও কমে যাবে এবং আমরা আশাবাদী আমরা ড্রেন আউটের যে কার্যকরী সময়টা আরও বেশি করে পাবো এবং আগামী কয়েকদিনে আরও বেশি পানি নির্গত হবে। লক্ষ্মীপুরে কমেনি বানভাসীদের দুর্ভোগ। বাসাবাড়ি থেকে নামেনি পানি, এখনও জলবন্দী 7 লাখ মানুষ। আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন 20,000-এর মতো। বিশুদ্ধ পানি ও খাবারের জন্য হাহাকার। এখন পানি উঠি, আমরা যে অবস্থার মধ্যে আছি আমরাও খাইতে পারি না, যেভাবে পাচ্ছি ভাষা করে খাইতে পারি না, ইয়ার দিয়ে ডানা নালা হয়ে গেছে।
পানি উড়ে গেছে, চকি টকি এগুলার মধ্যে মানুষ আছে, বুঝলেন না? সব ভাঙি গেছে, ওই সাইডে দিয়ে ভাঙি গেছে, ঘরে গিরেছি। ফেনীর বেশিরভাগ এলাকাতেই বিদ্যুৎ বিচ্ছিন্ন, বিঘ্নিত মোবাইল ও ইন্টারনেট সেবাও। তাই স্বজনদের কোনো খোঁজই নিতে পারছেন না অনেকে। পানিবন্দী মানুষের সীমাহীন দুর্ভোগ। বন্যার উন্নতি হয়েছে মৌলভীবাজার, হবিগঞ্জে। ধীরে ধীরে নামতে শুরু করেছে পানি। আশ্রয়কেন্দ্র থেকে নিজ বাড়িতে ফিরছেন অনেকেই। তবে এখনও তলিয়ে নিম্নাঞ্চলের বাসাবাড়ি, রাস্তাঘাট। পানি নামতে শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকেও। বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। এ পর্যায়ে আমরা আপনাদেরকে বন্যা পরিস্থিতির খবর জানাবো, পাশাপাশি বানভাসীদের যে দুর্ভোগ সেই চিত্র দেখাবার চেষ্টা করব। আগেই যাচ্ছি সহকর্মী মোতাসিম বিল্লাহ সবুজের কাছে। নোয়াখালীতে আছেন তিনি। সবুজ, বানের জল নামাতে তো স্লুইস গেটের 23টি রেগুলেটর খুলে দেওয়া হয়েছে, এতে করে পানি কতটা নামছে বলে মনে হচ্ছে? বৃষ্টি, আমি এখন আছি নোয়াখালীর মুসেপুর রেগুলেটর উপর। আমার ডান দিকে হচ্ছে যে উজান এবং আমার বাম দিকে হচ্ছে যে ভাটি, অর্থাৎ সন্দীপ চ্যানেলে এখন পানিগুলো যে ভাটির দিকে নামবে আসলে সেই সুযোগটি নেই। আমি আপনাকে হয়তো ক্যামেরা দেখাতে পাচ্ছি যে এখানে ভাটির দিকে সন্দীপ চ্যানেলে ভরা জোয়ার। আসলে গত কয়েকদিন যে নোয়াখালীর পানি বা ফেনীর যে পানিগুলো নামতে পারছে না, সেটির কারণটি হচ্ছে আসলে এটি যে ভরা জোয়ারের কারণে স্বাভাবিক হচ্ছে 5 ফিট উচ্চতায় জোয়ার। দেখিয়েছিলাম যে 23টি গেট খুলে দেওয়া হয়েছিল এবং পানি নামছিল, কিন্তু এখন পানি নামছে না। সেটি আমরা জানতে চাইবো যে আসলে কেন এখন পানি নামছে না এই আমাদের এই যে রেগুলেটরের পানি সমস্যা অনেক উঁচু আছে এবং বিভিন্ন এলাকার যে পানিটা এসে জমা হয়েছে সেটার পানি সমতল ভাটি অপেক্ষা অনেক নিচু আছে। তারপরেও বৃষ্টি আর এখানে যে পানি উন্নয়ন আসলে প্রতি 6 ঘন্টা পর যে জোয়ার ভাটা হয়, আসলে সে কারণে এখানে প্রতি 6 ঘন্টা যে নোয়াখালী বা ফেনী অংশের পানি নামতে পারছে এবং বাকি 6 ঘন্টা নামতে পারছে। অর্থাৎ এখন যে ভাটির অংশে যে জোয়ার হচ্ছে সেখানে আসলে পানি নামতে পারছে। তবে পানির নামার পরিমাণটা খুব বেশি, যেটি বলছে যে গত 15 ঘন্টা 40 মিলিমিটার পানি নেমেছে এবং গত 3 ঘন্টা 10 মিলিমিটার পানি নেমেছে। অর্থাৎ আসলে বুঝতে পারছে যে খুব দ্রুত গতিতে যখন এই দিকটাতে ভাটা হবে তখন খুব দ্রুত পানি নামবে এবং তারা বলছেন আগামী 24 ঘন্টার মধ্যে আসলে একটা উল্লেখযোগ্য পানির উন্নতি হবে এবং নোয়াখালী এবং ফেনী অংশের যে বন্যা রয়েছে সেটি আসলে একটা স্বস্তি, মানুষ কিছুটা হলে অন্তত স্বস্তি পাবে। অর্থাৎ জোয়ারের কারণে পানি নামতে পারছে না, কিন্তু যখন ভাটা হবে তখন পানি নামার যে গতি সেটি আরো বৃদ্ধি পাবে। ধন্যবাদ। আমরা শুনছিলাম আপনার মাধ্যমে। লক্ষ্মীপুরে যাই। এ পর্যায়ে সহকর্মী আনিস কবির আছেন লক্ষ্মীপুরে। আনিস, লক্ষ্মীপুরে এখন পর্যন্ত কয়টি এলাকা বন্যা কবলিত এবং ত্রাণের সরবরাহ প্রচুর, কিন্তু ঠিকঠাক মতো সেটি পৌঁছানো হচ্ছে কিনা বানভাসীদের দ্বারে, সে সম্পর্কে জানাবেন। হ্যাঁ বৃষ্টি, আসলে আপনি জানেন যে আমি এখন আছি বর্তমানে লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘুলি ইউনিয়ন, যেটিতে কিন্তু এখন পর্যন্ত যে আপনি যেটি বলছেন যে নোয়াখালী থেকে যে পানিগুলো আসতেছে সে কিন্তু রাস্তা পারাপারে হয়ে পানি আসছে। আমি যদি দেখানোর চেষ্টা করি যে পানিগুলো কিভাবে আসতেছে, খুব দ্রুতভাবে এসে কিন্তু সাধারণ মানুষের ঘরের ভিতরে ঢুকে এই পার থেকে ওই পারে পানি পারাপার হচ্ছে। এভাবে কিন্তু মানুষ কিন্তু পানিবন্দী হচ্ছে প্রতিনিয়তই, কিন্তু যতই বেলা গড়াচ্ছে ততই কিন্তু পানি কিন্তু বাড়তে শুরু করতেছে। যার কারণ হলো নোয়াখালী থেকে যে এখন বর্তমান পানিটা কমা শুরু করছে, সেই পানিটা কিন্তু আমাদের লক্ষ্মীপুরের দিকে চাপ সৃষ্টি করতেছে বলে জানিয়েছেন আমাকে পানি উন্নয়ন বোর্ড। কারণ এদিকে পানি উন্নয়ন বোর্ড আরেকটি জিনিস আমাকে জানিয়েছেন যে তিনি যে জোয়ারের সময় যে গেটটা, যে সুইচ গেটগুলো ছিল যে গেটগুলো কিন্তু বন্ধ করে রাখা হয়েছে, কারণ জোয়ারের সময় পানি যেন মেঘনা নদী থেকে যেন রহমতখালী খাল বা ভিতরে যে না ঢুকতে পারে। আর বাটার সময় কিন্তু পানিগুলো, কিন্তু এর কারণে পানি কিন্তু ওই দিক থেকে যতই নোয়াখালী থেকে আসে ততকেই কিন্তু আসলে কিন্তু লক্ষ্মীপুরের দিকে পানি কিন্তু চাপ দিচ্ছে, যার কারণে মানুষের কিন্তু
প্রতিনিয়তই কিন্তু জলাবদ্ধতা এবং মানুষ কিন্তু বন্যা কবলিত হচ্ছে। আরেকটা জিনিস আপনি বলেছেন যে ত্রাণের বিষয়টি, যেটি আসলে লক্ষ্মীপুর জেলায় যে পর্যাপ্ত ত্রাণ বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ত্রাণ দেয়, সেটি কিন্তু শহরের ভিতরে, কিন্তু এই যে বর্তমানে যে সদর উপজেলা কুশাখালী বলেন, অন্যান্য ইউনিয়ন বলেন, উপজেলা বলেন, সেগুলিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ত্রাণ এখন পর্যন্ত বলে তারা আমাকে বলছেন যে এখনো পর্যন্ত তারা পায়নি, পৌঁছায়নি। আমি এখন পর্যন্ত যে এলাকায় আসছি সেই এলাকায় তারা বলছেন যে গত কয়েকদিনে এখানে সরকারি কোনো কর্মকর্তা বা তাদের এখানে যে ইউনিয়ন পরিষদের সদস্যরা রয়েছেন বা অন্যান্য কর্মকর্তারা রয়েছেন, কেউ কিন্তু তাদের সাথে এখনো কিন্তু কোনো যোগাযোগ বা কোনো কিছু করে না। কিন্তু এখান দিয়ে এখন যেভাবে পানি রাস্তা দিয়ে হু হু করে ঢুকতেছেন, রাস্তা পার হয়ে দিগুলি এবং কুশাখালী ইউনিয়ন এবং বসুরহাটি ইউনিয়ন এবং মাইজদি বাই সড়ক, যেটি এই সড়ক দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি হু হু করে ঢুকতেছে, যার কারণে মানুষ কিন্তু প্রতিনিয়তই কিন্তু পানি বাড়তে শুরু করতেছে এবং মানুষ কিন্তু আতঙ্কিত রয়েছে, বন্যা কবলিত হওয়ার জন্য বেশ আশঙ্কা রয়েছে। এবং যতই বেলা গড়াচ্ছে ততই কিন্তু দুর্ভোগের পরিমাণ আরো বাড়ছে, যেটি দেখলাম। কুমিল্লার 14 গ্রামে পানিবন্দী শত শত পরিবার আশ্রয়কেন্দ্রে গিয়ে কোনো রকমে প্রাণ বাঁচলেও সেখানে খাবার, ওষুধ আর কাপড়ের সংকট আরও তীব্র হচ্ছে। এখনও সরকারি কোনো সাহায্যের দেখা পাওয়া যায়নি। বেসরকারি উদ্যোগে অনেকে যেসব এলাকায় যাওয়ার চেষ্টা করলেও এখনও তারা পৌঁছাতে পারছে না। 14 গ্রামে বন্যার্তদের খবর জানাচ্ছেন সহকর্মী মাহফুজ মিশু। টানা 3 দিন বাড়ির বাইরে, হঠাৎ বন্যায় সহায় সম্বল সব রেখেই প্রাণ বাঁচাতে আসতে হয়েছিল আশ্রয় কেন্দ্রে। একটু পানি কমায় এর মধ্যেই নিজের বাড়ি যাওয়ার চেষ্টা, যদিও কবে ফেরা যাবে নিজ গৃহে এখনও তা বুঝতে পারছেন না বানভাসী লাখো মানুষ। আমার বাড়িতে সমান পানি হয়েছে, এখন দেখতে গেতেছি পানি কমছে নাকি কি হাল অবস্থা। আমরা তো বাড়িতে নাই, আমরা আরেক জায়গায় গেছিলাম, এখন আজকে যাইতেছি আর কি, বাড়ির কি পরিস্থিতি ওটা দেখব। আশ্রয় কেন্দ্রে মানবেতর জীবন, যান বাঁচাতে কোনো রকম খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের, কিন্তু বিপদে আগে থেকে নানা অসুখে ভোগা প্রবীণরা। প্রত্যেকটা লোকের অসুখ বিসুখ নানা রকম অবস্থা দেখা দিচ্ছে। খুব অসুবিধার ভিতরে আছি, আবার খাওয়া দাওয়ারও কষ্ট, খাওয়া দাওয়া যা আছে রান্না বান্নারও কষ্ট। গায়ে গোটা উঠতেছে আর চুল কেটেছে, খাইয়ে দিয়েছে। নারী ও শিশুরাও এই বন্যায় বাড়তি ঝুঁকিতে, সহায় সম্বল সব হারিয়ে একেবারে নিঃস্ব তাদের কেউ কেউ। অনিশ্চিত ভবিষ্যতের চিন্তায় সময় যেন কাটে না তাদের। ভালো নাই ভাই, স্বামীও নাই, 4টে বাচ্চা ছেলে, কষ্টে আছি। ধান চাল সব অনেক পাশে গরু গুনি আনছে, মানুষের যাই আর কিচ্ছু বানতে পারে না। আন্ডা বলা পানি গুণ যাই আন্ডা জিনিসপত্র কিচ্ছু বাসে জোয়ারে নেই, গুণ ব্যাগ গেছে, আন্ডালা কিচ্ছু চোরে নিলে তো 2-4টা থাকে, পানি তো মনে হয় সব হঠাৎ করে আসে পানি। বিদ্যুৎবিহীন পুরো এলাকা, ফলে যোগাযোগও বন্ধ। এরই মধ্যে শুরু হয়েছে চর্মরোগ, পেটের পীড়ার মতো নানা অসুখের প্রকোপ। সব মিলিয়ে দিশেহারা কুমিল্লার বানভাসী লাখো মানুষ। 3 দিন ধরে বিদ্যুৎ নাই এবং আমার ঘরের ভিতরে অলরেডি এখনো 4 ফুটের উপরে পানি আছে। ঘরে করলাই মাটির ঘর সব বেড়াতে সব দিছে গা, কি করাম আর উপায় নাই। তারা বলছিলেন আকস্মিক এমন বন্যা কখনো দেখেননি জীবনে। এমন বিপদে সবার সহযোগিতা চান ভুক্তভোগীরা। আমাদের এখন ত্রাণ দরকার আর কি, একদম মানুষে খাইতে পারতেছে না, মানে ফাঁক শাকে করতে পারতেছে না। শুকনা খাদ্য, পানি, এমনকি ছোট ছোট বাচ্চারা অসুস্থ হচ্ছে, স্যালাইন, তারপর আপনার পাতলা পায়খানা, পোলাপাইন অবস্থা খুবই খারাপ। বেসরকারি উদ্যোগে যে ত্রাণ দেওয়া হচ্ছে তাও গহীন এলাকায় পৌঁছায়নি বলে অভিযোগ এসব মানুষের। বন্যার পানি হয়তো খানিকটা কমতে শুরু করেছে, কিন্তু ক্ষতগুলো ক্রমশ স্পষ্ট হচ্ছে। এবারের বন্যায় এই অঞ্চলে ঠিক কী পরিমাণ সম্পদ, কী পরিমাণ ফসল, কী পরিমাণ মাছ, গবাদি পশু এবং মানুষের শারীরিক মানসিক ক্ষতি হলো তা নিরূপণ করা সত্যিই জরুরি। সেই সাথে তার পাশাপাশি যারা ক্ষতিগ্রস্ত অগ্রাধিকার ভিত্তিতে তাদের তালিকা করে তাদের পাশে এখনই দাঁড়ানোর তাগিদ দিচ্ছেন ভুক্তভোগী এসব মানুষ। মাহফুজ মিশু, যমুনা নিউজ, 14 গ্রাম, কুমিল্লা। মাহফুজ মিশুর প্রতিবেদন দেখছিলাম। এ পর্যায়ে তিনি আমাদের সাথে যোগ দিচ্ছেন। কুমিল্লার 14 গ্রামেই আছেন মিশু। দুর্গত এলাকাগুলোর পরিস্থিতি সম্পর্কেই জানতে চাচ্ছি, এবং এর আগের ঘন্টার সংবাদে আপনি যেমনটি বলছিলেন যে বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট এবং পুলিশের যৌথ সমন্বয়ে একটি ট্রলার যাওয়ার কথা ছিল দুর্গম যে এলাকাগুলো আছে সেখানে, তারা গেছে কিনা?
বৃষ্টি আমরা এসে পৌঁছেছি, এটা ফুলমুড়ি ইউনিয়ন 14 গ্রাম উপজেলার এবং একটু প্রত্যন্ত এলাকা। এই এলাকায় আসার পরে ধরেন স্বল্প সংখ্যক ত্রাণ নিয়ে বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট এবং বাংলাদেশ পুলিশের যে কেন্দ্রীয় অফিস অর্থাৎ রাজারবাগ থেকেও একটি প্রতিনিধি দল এসছে, সেখানে একজন ডিআইজি আছেন, এখানকার এসপি আছেন, তারা এসছেন। ফলে সেই ত্রাণটি নিয়ে যখন আসলো তখন মানুষের একটা হাহাকার কিন্তু এখানে তৈরি হয়েছে এবং সেই হাহাকার অল্পের ভিতরেই শেষ। এবং তারা বলছিলেন যে এই এলাকায় বেশিরভাগ মানুষই আসলে ত্রাণ পায়নি, এই এলাকায় বেশিরভাগ মানুষই আসলে ত্রাণ পায়নি এবং তাদের কাছে কেউ আসেই নাই। আমরা একটু কথা বলতে চাই ভাই, এই এলাকায় কেন আপনারা কি আগে ত্রাণ পাননি? এরকম হাহাকারটা আগে কখনো এরকম সিচুয়েশন আমাদের এখানে হয়নি, এই প্রথমবারই এমন হয়েছে। আগে হয়েছে আপনার রাস্তা সমপরিমাণ পানি, কিন্তু এইভাবে কেন কম আসছে বা ভিতরের লোকজন কেন ত্রাণ পাচ্ছে? যেমন রাস্তা, অনেক জায়গায় রাস্তা ভেঙে গেছে, অনেকে জানে না, আর এলাকার মানুষজনরা যেভাবে পারছে ওইভাবে ত্রাণ তহবিলটা করে নিচ্ছে। আর আমাদের মাধ্যমে যারা শুনতেছে বাইরে তারা মোটামুটি আসতেছে। আর একটু আগে বললাম যেমন রাস্তার উপরেই থাকতেছে কিন্তু ভিতরে ঢুকতেছে না, এই প্রবলেমটার জন্য সবাই ত্রাণটা ঠিকমতো পাচ্ছে না। আমরা একটু যারা ত্রাণটি দিতে এসছে তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। ভাই, একটু এই ভেতরের এলাকায় অনেকেই অভিযোগ করছেন যে ভেতরের এলাকা যারা একটু বাড়ি ভেতরে তারা পাচ্ছে না, সেই ক্ষেত্রে কি সমাধান হতে পারে? আমরা এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো খাবার দেখা যাচ্ছে, অতি উৎসাহী লোক জড়ো হয়েছে, এই জন্য আমরা একটু হিমশিম খাচ্ছি। আমাদের লোক জনবল কম, ত্রাণ বেশি নিতে গিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যত দূর ভেতরে যাওয়া যায়। সেনাবাহিনী এবং পুলিশের পক্ষ থেকে আমরা সবাই যাব। জি, আমরা পুলিশের একজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আমাদের সঙ্গে কুমিল্লার এসপি সাহেব এসছেন। এসপি সাহেব, এই এলাকার মানুষের অভিযোগ হচ্ছে যাদের বাড়ির সামনের দিকে তারাই বারবার ত্রাণ পাচ্ছে, কিন্তু একটু ভেতরের দিকে যাওয়ার আমরা জানি অবকাঠামোগত পরিবহনগত সংকট আছে, সেটা নিয়ে আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে কিনা? না, এটা কথা আপনি সঠিক বলেছেন, এই ধরনের প্রবলেম একটু হচ্ছে। তবে আমরা আজকে যেটা করেছি সেটা আমরা এলাকা ভিত্তিক কিন্তু আমরা একটা রোডম্যাপ করেছি এবং আমরা একটা সমন্বয় কমিটি করেছি, যেটা কিনা বিশেষ করে যে আপনার যে কয়েকদিন ধরে যে কোটা বিরোধী যে বৈষম্য বিরোধী যে আন্দোলন চললো, তাদের যে সমন্বয় কুমিল্লা কেন্দ্রিক আছে, তারা কিন্তু আজকে সবাই উপস্থিত ছিল। সকলকে নিয়ে আমরা একটা সমন্বয় টিম করেছি এবং তারা কিন্তু কোন এলাকায় বেশি ত্রাণ পৌঁছাচ্ছে না সেইখানে কিন্তু তারা কিন্তু সেখানে ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করছে। এবং আপনারা জানেন যে পুলিশ লাইনে কিন্তু আমাদের সমস্ত ত্রাণ তারা নিয়ে এসে জমা করছে, কেন্দ্রীয়ভাবে জমা করছে। পাশাপাশি আমাদের পুলিশ হেডকোয়ার্টার্স থেকে আজকে দেখেছেন যে প্রচুর ত্রাণ সামগ্রী নিয়ে কিন্তু ডিআইজি স্যারের নেতৃত্বে আসছেন এখানে, এবং এই পরিস্থিতির উন্নতি হবে আজকের পরে থেকে ইনশাআল্লাহ। যে আপনি জানেন যে কুমিল্লার বন্যাটার ধরন একটু ভিন্ন, মানে এখানে যে এত বড় বন্যা হবে এলাকার মানুষজন কখনো ভাবেনি। ফলে স্বভাবতই প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী সবার ভিতরেই একটা অপ্রস্তুত ভাব ছিল। কোটা বিরোধী আন্দোলনের যে সমন্বয়করা তারাও কুমিল্লা এসছেন, এসে তারা একটি সমন্বিত পরিকল্পনা করার চেষ্টা করছেন এবং তারা দাবি করছেন হয়তো আগামীকাল থেকে হয়তো সমন্বিতভাবে সুষমভাবে সব এলাকায় ত্রাণ বিতরণ করা সম্ভব হবে হয়তো খানিকটা। আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। ভাই, আপনারা তো এরকম বন্যা আগে দেখেন নাই, এরকম আমাদের মুরব্বীরা দেখে নাই, 100 বছর বয়সও যারা আছে এই বন্যা দেখে নাই। কিন্তু আপনাদের যাদের বাড়ি একটু ভেতরের দিকে, এখানে তো অনেকে ত্রাণ দিতেও আসতে পারছে না, ফলে আপনাদের বাড়তি কষ্টটা কি? আমাদের বাতির গরু ছাগল, যেমন আমার ওই যে ফার্ম পানির তলে, এখন বাড়িতে নিয়ে রাখছি। আর যতটুকু সামর্থ্য আজকে 2-3 দিনে খাওয়াই দিছি মানুষদেরকে, বাড়িতে নিয়ে দিতেছে। আমাদের যুব সমাজ ফাঁকাইতেছে অলরেডি, ওইখানে ফাঁক চলতেছে ডেলি, আর মানুষের বাড়িতে নিয়ে দিতেছে। বৃষ্টি, এটি সম্ভবত সবচেয়ে বড় শক্তি যে এলাকার মানুষজন যার যতটুকু সক্ষমতা আছে, সামর্থ্য আছে, এই এলাকার প্রবাসী যারা আছেন তাদের উদ্যোগে, বেসরকারি উদ্যোগে, তার সাথে সরকারি বিভিন্ন সংস্থার অন্তর্ভুক্তি, সবাই মিলে একটা সমন্বিতভাবে পরিস্থিতিটাকে মোকাবেলা করার চেষ্টা করছেন এবং সম্ভবত মানুষের এই শক্তির কাছেই হয়তো সব বিপদই শেষ পর্যন্ত পরাজিত হবে। কিন্তু যেটি আকুতি তাদের সব এলাকায় যেন ত্রাণটি সমানভাবে পৌঁছায় সেই ব্যবস্থাটি করারও তারা তাগিদ দিচ্ছেন। আমরা শুনছিলাম, অনেক ধন্যবাদ মিশু, আপনার মাধ্যমে আমরা দেখছিলাম সেখানকার পরিস্থিতি। বন্যা কবলিত এলাকায় দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ লাইন বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সকালে জেলার শিবালয়ে 35 মেগাওয়াটের একটি সোলার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এরই মধ্যে ক্ষয়ক্ষতির তালিকা করা হয়েছে, পানি নেমে যাওয়ার সাথে সাথে দ্রুত লাইনও চালু করা হবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিগত সময়গুলোয় ব্যাপক অনিয়ম হয়েছে এমন মন্তব্য করেন ফাউজুল কবির। ঝড় জলোচ্ছ্বাস এগুলো হয়, তখন প্রথম যেটা হয় সেটা হচ্ছে যে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মানুষ মারা যায়। তো আমরা প্রথমে লাইনগুলো বন্ধ করে দিয়েছি। বন্যার পানি যখন নেমে যাবে
আমরা দ্রুততম সময়ে এই বিদ্যুৎ সংযোগগুলো পুনরায় করার চেষ্টা করব। বৃষ্টি শুনছিলাম, বেশ বিস্তারিত করে জানাচ্ছিলেন নাবিল, ধন্যবাদ। জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করা সহ আওয়ামী সরকারের সকল নির্বাহী আদেশ বাতিল করা উচিত বলে দাবি করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। হবিগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত 15 জনের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার সময় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তিনি এই দাবি জানিয়েছেন। দেশের শৃঙ্খলা ও নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে বর্তমান সরকারকে সময় দেওয়া দরকার বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। ভারতের উদ্দেশ্যে ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আন্তর্জাতিক নদীর মধ্যে বাঁধ দেয়া অন্যায়। অনুষ্ঠানে নিহত 15 পরিবারকে 1 লাখ টাকা করে আর্থিক অনুদান তুলে দেন জামায়াতের আমির। ভয়াবহ বন্যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অচলাবস্থা দেখা দিয়েছে। আটকে রয়েছে অগণিত গাড়ি, অনেকটা পথ জুড়েই যানজট ছাড়িয়ে গেছে। গেল সপ্তাহ থেকেই ভারী বৃষ্টিপাত দেখা দেয়, পরে বন্যা পরিস্থিতি তৈরি হয় এবং মরার উপরে খাড়ার ঘা হিসেবে ডম্বুর বাঁধ খুলে দেয় ভারত। আর তাতে নদ নদীগুলোর পানির উচ্চতা বেড়েছে অস্বাভাবিক হারে। ডুবে গেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট, আর তাতে আটকা পড়েছে বন্যা দুর্গতদের জন্য নিয়ে যাওয়া ত্রাণবাহী ট্রাক, লরি, ছোটখাটো যানবাহন। দীর্ঘ জটলা দেখা দিয়েছে, ভোগান্তিতে পড়েছেন আরোহীরা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও এই সংকটের সুরাহা হচ্ছে না। এদিকে চট্টগ্রামের সাথে স্বাভাবিক না হলেও সিলেটের সাথে সীমিত পরিসরে ঢাকার রেল যোগাযোগ শুরু হয়েছে। আমরা আজকে 2 দিন ধরে এখানে আটকে রয়েছি, আমাদের কোনো খানা পানি নাই। এখানে আমরা যা খাবার পাচ্ছি সব শুকনা খাবার। সামনে নাকি লালপল ব্রিজ ভেঙে গেছে, এই জন্য যাইতে পারতেছি না। এখানে কোনো দোকানপাট নাই, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই। আমাদের এই গাড়িটা এখন এই জামে থেকে কখন ছাড়বে, আমাদের এখানে কোনো নিরাপত্তা বা আমাদের খাওয়া দাওয়া কোনো রেস্কিউ নাই। এ পর্যায়ে আমরা ফেনীর বন্যা পরিস্থিতি সম্পর্কে জানবো। আমাদের সহকর্মী আল আমিন শিকদার অপেক্ষা করছেন। আল আমিন, আপনি ফেনীর কোন ইউনিয়নে কিংবা কোন উপজেলা অবস্থান করছেন আমাদেরকে একটু জানাবেন, এবং সেখানকার যারা বন্যা দুর্গত আছেন তাদের চিত্র দেখতে চাই। অনেকেই ত্রাণ পাচ্ছেন না, এমনকি অনেককে উদ্ধার করাও সম্ভব হচ্ছে না। আল আমিন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আমরা চেষ্টা করছি আলামিনের সাথে এই সংযোগটি আবারও স্থাপন করার, যেহেতু ফেনীতে যোগাযোগ ব্যবস্থা একেবারেই ভঙ্গুর এবং মোবাইল নেটওয়ার্ক থেকে শুরু করে ইন্টারনেট কোনো কিছুই সেখানে সেই সেবা বিঘ্নিত হচ্ছে বারবার, যার জন্য আমরা চেষ্টা করেও সহকর্মীদেরকে পাচ্ছি না। তবে আলামিন খুব সম্ভবত এবার আমাকে শুনতে পাচ্ছেন। একটু জানাবেন আপনি এখন এই মুহূর্তে ফেনীর কোন ইউনিয়নে অবস্থান করছেন, এবং ফেনীতে তো আসলে খুব বেশি খারাপ অবস্থা, এই বন্যায় সব থেকে বেশি কষ্টে আছে ফেনীবাসী। সেক্ষেত্রে তাদেরকে ঠিকঠাক মতো ত্রাণ দেয়া হচ্ছে কিনা বা দুর্গম এলাকাগুলোতে পৌঁছানো সম্ভব হচ্ছে কিনা সহায়তা? আমি খুবই দুঃখিত দর্শক, আমার সহকর্মীকে আসলে আমরা যোগাযোগটি স্থাপন করেছিলাম কিন্তু তাকে শুনতে পাচ্ছি না। পরবর্তীতে চেষ্টা করছি সহকর্মী আলামিনের সাথে আবারও যোগাযোগটি স্থাপন করবার। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আটকে থাকায় পণ্যবাহী ট্রাকের মালামাল নষ্ট হচ্ছে, বিশেষ করে সবজি সহ পচনশীল পণ্য। এর প্রভাব পড়েছে ফেনীর বাজারে। 2-3 দিনের মধ্যে চাল সরবরাহ না হলে ভয়াবহ সংকট দেখা দেবে। সবজিবাহী এই ট্রাকটি যাবে চট্টগ্রাম। বৃহস্পতিবার রাত থেকে আটকা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে। নানা ধরনের পণ্যবাহী এমন কয়েকশো ট্রাক এখন আটকা। যাত্রা শুরু করা যাবে কখন তা জানা নেই কারো, কারণ মহাসড়কে এখনো বন্যার পানি প্রবল। এরই মধ্যে পচন ধরেছে পণ্যে। পানি হচ্ছে আর এই যে জাম হয়ে গেছে, কেউ কোথাও যাইতে পারতেছে না, এই কারণে 3 দিনে আসছে। তোমার হোটেল টোটেলও বন্ধ, সব কিছু দাম বাড়াই দিচ্ছে। এই জায়গায় রাইতের বেলা আমাদের খাওয়াইছিল। আজ 4 দিন এখানে, আজকে দিয়ে 4 দিন এই অবস্থায় আসছে। এখানে এসে বন্ধ করছে আর এই স্টার্ট করলাম। আমি ভোটটা নিয়ে আসছি দর্শনা থেকে, যাব চট্টগ্রাম ভোটটা নিয়ে। এখানে 4 দিন আছি। পণ্য সরবরাহ ব্যাহত হওয়ার প্রভাব এরই মধ্যে পড়েছে ফেনীর বাজারে। চাল আমদানিকারকরা বলছে, যান চলাচল স্বাভাবিক না হলে আগামী 2-3 দিনের মধ্যে চাল সংকটে পড়বে ফেনীর মানুষ। আমাদের এখানে মিনিমাম ধরেন প্রতিদিন নহলেও 20 থেকে 25টা মাল, 25 গাড়ি মাল আসছে।
যেদিনও না আসতো ওদিনও ধরেন 2-10 গাড়ি 5 গাড়ি 7 গাড়ি 8 গাড়ি ওইভাবে আসতো। মানে এখন তো মনে হয় না মালের আমদামি নাই, মাল তো কোনো দিক থেকে আসার কোনো ব্যবস্থা নাই। যে চাউল আছে আমি সর্বোচ্চ 1 সপ্তাহ যে মাল আছে ধরেন 1 সপ্তাহ পর্যন্ত দোকানদারি করতে পারবো। এরপরে মালটা যদি না আনতে পারে তাহলে তো মনে করেন ঘাটতি শুরু হয়ে যাবে। মানুষ যেভাবে চাচ্ছে আমরা যদি সেম এভাবে দিতে থাকি একদিনে শেষ হয়ে যাবে। আমরা ওইভাবে দিচ্ছি না, কেউ 2 বস্তা চাইলে তাকে 1 বস্তা চাল দিচ্ছে। ডিমের চাহিদার সাথে বেড়েছে দামও, ডজনে দাম 180 টাকা। বন্যায় খামার ক্ষতিগ্রস্ত হওয়ায় সংকট তৈরি হয়েছে মুরগির বাজারে, মিলছে না ফার্মের মুরগি। কেজিতে 40 টাকা বেড়েছে সোনালির দাম। লাল মুরগি এক জায়গায় পাইছিলাম 80 টাকা, এগুলো নিয়ে এসছি আর কি। এখন মুরগি নেই, দাম 380 টাকা 400 টাকা বাইরে 30-40 টাকা বেড়েছে কেজিতে। বন্যার আগে যখন ডিম আমরা আনতে পারতাম তখন 135 টাকা 40 টাকা কিনা ছিল, 150 টাকা বিক্রি করতাম আমরা। আর এখন বন্যার কারণে গায়ে যাইতেছে না, আমাদের গায়ে যাইতেছে না, খামার ডুবে গেছে, মুরগিও মারা গেছে অনেকগুলো। এখন 160 টাকা 70 টাকা কিনে পর আমরা 180 টাকা বিক্রি করি। আল আমিন শিকদার, যমুনা নিউজ, ফেনী।